নমস্কার। নমস্কার স্যার। আহ, এক সেকেন্ড। আমার আওয়াজ ঠিক আসছে তো? আহ, ঠিক আছে, চলুন। আজকে প্রথম দিন, এবং প্রথম দিন আমাদের টপিক কেপি অ্যাস্ট্রোলজিটা কি, তার ব্যাকগ্রাউন্ড কি, এবং ডেফিনেটলি কিছু গোড়ার কথা আপনারা নিশ্চয়ই জানেন, তবু আমি এই গোড়ার কথাগুলো বলছি। এবং আগামী 4টে বা 5টা ক্লাস যারা অ্যাস্ট্রোলজি জানেন তাদের ক্ষেত্রে ব্যাপারটা বোরিং লাগবে না, তবে ব্যাপারটা হচ্ছে যেহেতু সমস্ত গোড়ার কথাই আমি বলবো, রাশির বিষয়ে একদিন, ভাবের বিষয়ে একদিন, গ্রহের বিষয়ে একদিন, তারপরে আমি যেটাকে বলা হয় হাউস ডিভিশন সিস্টেম, প্ল্যাসিডিয়াস হাউস ডিভিশন সিস্টেম, কেপি টেকনিক্স, সাবলট থিওরি, পরপর এগোতে থাকবো। প্রথম যে ক্লাসগুলো হবে, প্রথম ক্লাসে মানে নেক্সট ক্লাস যেটা হবে সেটা হচ্ছে রাশির কারকতার উপর। তারপরের ক্লাসটা হবে ভাবের কারকতা। তারপরের ক্লাসটা হবে গ্রহ, চার্ট সিস্টেম, নর্থ ইন্ডিয়ান চার্ট সিস্টেম, সাউথ ইন্ডিয়ান চার্ট সিস্টেম। আমি তার পরবর্তী দিনে যেটাকে আমাদের হাউস ডিভিশন সিস্টেম মানে ভাবচলিত চার্ট এবং প্লেসিডিয়াস হাউস ডিভিশন সিস্টেম, তার উপর আলোচনা করব। তারপরে আমরা সাইন লর্ড, স্টার লর্ড, সাবলর্ড থিওরিতে চলে যাব। সাবলর্ড থিওরিতে যাওয়ার পর প্রেডিকশন শুরু হবে। পরপর প্রেডিকশন যে টেকনিক্স, যে থিওরি, কৃষ্ণমূর্তিজির যেগুলো অ্যাকচুয়াল থিওরি, যে থিওরিগুলোর উপর আমরা আলোচনা করব, সেই থিওরিগুলো দেব এবং সেগুলো ডিসকাস করব। তারপরে আমাদের টাইমিং অফ এনি প্রমিসিং অফ ইভেন্ট, কোনো জীবনে ঘটনা ঘটবে কিনা, অর্থাৎ কারো জীবনে কোনো ঘটনা ঘটবে কিনা সেই বিষয়ে আলোচনা হবে। তার পরবর্তী দিনে রুলিং প্ল্যানেটস, বার্থ টাইম রেকটিফিকেশন, টাইমিং অফ ইভেন্ট, পিন পয়েন্ট টাইমিং। লোকেরা বলে যে কৃষ্ণমূর্তি জ্যোতিষে অনেকেই শুনবেন স্টানিং প্রেডিকশনের কথা বলে, যে আমার এতগুলো স্টানিং প্রেডিকশন আছে, মানে পিন পয়েন্ট টাইমিং। কারো আপনি নির্দিষ্ট ডেট, কোনো জীবনে কোনো ঘটনা ঘটবে প্রেডিকশন করে, তার পার্টিকুলার ডেট আপনি বলে দেবেন যে 2 বছর পর অমুক তারিখে আপনার বিবাহ হবে। তার জন্য কৃষ্ণমূর্তি যে রুল দিয়েছে, সেই রুল, সেই টেকনিক্স, তার অ্যাপ্লিকেশন, হোরারি অ্যাস্ট্রোলজি, হোরারি প্রিন্সিপাল, এইগুলো আমাদের পরপর স্টেপ বাই স্টেপ যাবে। আপনারা রেগুলার ক্লাসে থাকবেন। প্রথমের দিকের ক্লাসগুলো নিশ্চিতভাবে সহজ, কিন্তু পরবর্তীকালে প্রত্যেকটা ক্লাস, যে ক্লাসটি তার পরের ক্লাসটি কিন্তু তার থেকে আরেকটু শক্ত মনে হবে। এবং আমি প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং প্রতিদিন চেষ্টা করব, যেদিন ক্লাস তার পরের দিন সকালে পাঠিয়ে দেওয়ার। আপনারা সেই রেকর্ডিংটা দেখে নেবেন। দরকার পড়লে একবার, যারা একদম নতুন, তারা একবার, দুবার, তিনবার, চারবার দেখতে পারেন, 5বার দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখার পর আপনারা তৈরি হবেন এবং নিশ্চিতভাবে প্রশ্ন উত্তর সম্পর্কে, ধরুন কোনো একটা ক্লাস যেদিন শুরু হচ্ছে, ক্লাস শুরু হওয়ার আগে পূর্ববর্তী যে কোনো ক্লাসের কোশ্চেন, যে কোনো ক্লাস, আপনারা কোনো রেকর্ডিং দেখছেন বা কোনো পুরনো ক্লাস দেখছেন, কোনো প্রশ্ন যদি উদয় হয়, প্রথমে সেই প্রশ্নগুলো করে দেবেন। যার যা প্রশ্ন আছে আমি প্রথমে সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেবো। যেদিনের টপিক, সেই টপিকে চলে যাওয়ার পর, সেই টপিক শেষ হওয়ার পর আর প্রিভিয়াস কিছু করবেন না, ওই দিনের টপিকে থাকবেন। কোনো একদিনের যা টপিক হলো, টপিকের শেষে সেই দিনের টপিকের বিষয়ে আলোচনা হবে। যদি কোনো প্রিভিয়াস ডেজ প্রশ্ন থাকে তাহলে কিন্তু একদম শুরু হওয়ার আগে করবেন, তাহলে আমরা কেউ ডাইভার্ট হব না। এটা হলো বিষয়, মোদ্দা বিষয়। এগুলো আমাদের মানে এই কোর্সটা কিভাবে চলবে, দেখুন আমার নোটস বলুন, পিডিএফ বলুন, যা কিছু আছে সেগুলো খুব লিমিটেড, মানে একদম স্পেসিফিক কথা বলা আছে, আমি সেগুলো সব ডিসকাস করবো এখানে। আর আমি যা
যা কিছু হবে তার বিষয়ে আমি সবটাই বলে যাব। প্রয়োজন পড়লে কিছু লেখানোর থাকলে আমি লিখিয়ে দেব। যদি কোনো বিষয় থাকে, আপনাদের যদি মনে হয় লেখার থাকে, ধরুন আমার একটা ক্লাস চলছে, ধরুন আমি 1 ঘন্টা কোনো একটা কথা বলছি, সেটা ভালো করে শুনে নেবেন। শোনার সময় লেখার কোনো দরকার নেই। যদি নোটস লেখার থাকে, পরে রেকর্ডিং চালিয়ে নোটসটা লিখবেন। আপনি আপনার ভাষায় লিখবেন। আমি আমার সহজ সরল ভাষায় বোঝানোর চেষ্টা করব, আপনি আপনার মতো করে সহজ সরল ভাষায় লিখে নেওয়ার চেষ্টা করবেন। ব্যাপারটা বুঝে নেওয়াটা কথা, তার অ্যাপ্লিকেশনটা কথা। কোনো একটা বিষয়ের মাঝখানে আমি আপনাদেরকে অনুরোধ করব, কোনো একটা বিষয়ের মাঝখানে ফট করে কেউ প্রশ্ন করবেন না। ধরুন একটা কোনো বিষয় ডিসকাস হচ্ছে, আপনারা যদি মাঝখানে প্রশ্ন করে ফেলেন, তাহলে প্রশ্নোত্তর শুরু হয়ে গেলে আমি ডাইভার্ট হয়ে যেতে পারি, কারণ একটা টপিকে থাকবো তো। তাই যখনই কোনো ক্লাসে কোনো একটা বিষয়ের কোনো একটা প্রশ্নের উদয় হবে, সেই দিনের ক্লাস সম্পর্কের, সেটাকে আপনি নোট ডাউন করবেন সঙ্গে সঙ্গে। গোটা ক্লাসটা শুনে নেবেন, তারপরে ওই বিষয়টাকে আপনি আমাকে উত্থাপন করবেন। হ্যাঁ, কিছু এমন বিষয় আছে যে বিষয়গুলো হয়তো আপনারা আমাকে বললেন, কোনো বিষয় কোনো অসুবিধা থাকবে না, কিন্তু বিষয় যদি কোনো আহ, আহ, উম, যদি কোনো বিষয় থাকে, কোনো একটা বিষয় থাকে, সেই বিষয়টার প্রশ্নটা মাঝখানে না করলে ভালো হয়। বেশ, এই হলো বিষয়। এবারে আমি আজকে, দেখুন, আমি আজকে কোনো টপিকে যাব না, মানে কোনো বিষয়ে যাব না, কারণ নেক্সট ডে আমি রাশির কারকতা করাবো। এবং প্রথম 3টে 4টে 5টা ক্লাস যারা পুরনো মানুষ, মানে পুরো যাদের যাদের জানেন, আমি জানি আপনাদের অনেকেই বেদিক অ্যাস্ট্রোলজি জানেন বা পড়াশোনা করেছেন, এবং যারা যোগযুক্ত আছেন, তো আপনারা জানেন রাশি কারকতা, ভাবের কারকতা, গ্রহর কারকতা নতুন কি। তবু আমি যেহেতু আমার সিলেবাসে আছে, আমি স্টেপ বাই স্টেপ, কারণ যেহেতু কোর্সটা ফর নিউ বিগিনার্স, মানে নিউ বিগিনার্স বলুন বা যে কোনো সবার জন্য, তাই প্রথম 4টে ক্লাস আপনাদের একটু পুরনো লোকেদের, তবে শুনবেন, নতুন নিশ্চয়ই জিনিস পাবেন। দেখুন, এই যে জ্যোতিষ, আমরা কৃষ্ণমূর্তি জ্যোতিষ নিয়ে আজকে আলোচনা করছি। আমাদের এই কোর্সটা কেপি অ্যাস্ট্রোলজি, এটা নক্ষত্র নারী। আমাদের ভারতবর্ষে সনাতন জ্যোতিষ বা বৈদিক জ্যোতিষে বহু রকমের প্রেডিকশন টেকনিক, বহু রকমের পদ্ধতি আছে, বহু রকমের পদ্ধতি। এবং বিভিন্ন ঋষিরা বিভিন্ন সময় তারা যেভাবে দেখেছে, যেভাবে অবজার্ভ করেছে, তার অবজার্ভিং যে তথ্যগুলো তারা পরপর তুলেছেন, পরবর্তীকালে সেটা একটা রুল হয়ে গেছে। সবটাই যে বৈদিক জ্যোতিষ চা নয়। আজকের দিনে দেখবেন লাল কিতাব একটা ফর্মুলা, লাল কিতাব পদ্ধতিতে অনেকে প্র্যাকটিস করছে, ভালো। কেউ কেউ জয়মিনী অ্যাস্ট্রোলজি করছে। আমরা সবাই জানি যে ফাদার অফ অ্যাস্ট্রোলজি, আমরা যদি বলি ফাদার অফ অ্যাস্ট্রোলজি কাকে বলবো, আমরা বলবো মহর্ষি পরাশরকে। মহর্ষি পরাশর কে ছিলেন? মহর্ষি পরাশর মহর্ষি গর্গের বংশধর। দেখেন, এই যে মহর্ষি পরাশরের বিষয়টা আসছে আমাদের ভারতবর্ষে, এই ভারতবর্ষে যে প্রাচীনকালে যে শিক্ষা পদ্ধতি ছিল, সোজা পুরোপুরিটাই জ্ঞান ভিত্তিক, জ্ঞান। আর প্রাচীন শিক্ষা যা হতো সবটাই বেদ। বেদ মানে জ্ঞান। বেদের 4টে পাঠ, ঋক, সাম, যজুর, অথর্ব। এই 4টে পাঠ মানে বেদ পাঠ করার জন্য, বেদের অভ্যাস করার জন্য প্রথমে ছাত্রদেরকে গুরুগৃহে পাঠানো হতো। প্রত্যেকটা বেদের 6টা করে অঙ্গ, সেই 6টা অঙ্গের মধ্যে একটা হচ্ছে জ্যোতিষ, মানে 6 লিম্বস অফ বেদাস। বেদের 6টা অঙ্গ, বেদাঙ্গ, এক একটা অঙ্গ। তো মূল একটা অঙ্গ ছিল জ্যোতিষ। জ্যোতিষকে বলা হয় বেদের আঁখ, তা জ্যোতিষকে বলা হয় দ্য আই অফ বেদাস। জ্যোতিষকে বলা হয় বেদের চোখ। অর্থাৎ একটা, যেমন আমাদের শরীরের সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট চোখ, তেমনি যে জ্ঞান, প্রাচীনকালে যে জ্ঞানটা আহরণ করত শিষ্যরা বা ছাত্ররা গুরুগৃহে গিয়ে, সেই জ্ঞানের মূল ছিল হচ্ছে বেদ, এবং বেদের মূল যে ছিল জ্যোতিষ। এবং জ্যোতিষ শাস্ত্রের কিন্তু অধ্যয়ন কোনো ছাত্র শুরুতেই গিয়ে গুরুগৃহে করতে পারতো না। প্রথমে অনেক কিছু পড়াশোনা করার, ছন্দ, কাব্য, অনেক কিছু শিখতে টিকতে আস্তে আস্তে যখন সে পেকে যেত মানে যখন সে একটু 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 মানে যাকে বলে হায়ার লার্নিং, যখন তার উচ্চশিক্ষা গ্রহণ করার সময় হতো, তখন তার জ্যোতিষের শিক্ষা হতো। তো জ্যোতিষ হচ্ছে হায়ার লার্নিং, জ্যোতিষ হচ্ছে উচ্চশিক্ষা। আমরা যা করছি এটা হচ্ছে হায়ার লার্নিং। এবারে এই যে জ্যোতিষ বিষয়ক যে বিষয়টা, প্রত্যেকটা আলাদা আলাদা ঋষির, প্রত্যেকটা আলাদা আলাদা মুনির, তাদের আশ্রম গোটা ভারতবর্ষ জুড়ে ছড়িয়েছিল। সেই আলাদা আলাদা আশ্রমে প্রত্যেকটা ঋষি তার নিজস্ব যে অবজারভেশন,
সব প্র্যাকটিক্যাল ছিল, সব তার যে অবজারভেশন, তিনি সেই অবজারভেশন গুলো নোট ডাউন করাতেন তার ছাত্রদের দিয়ে। সবটাই শ্রুতি ছিল, নোট ডাউন মানে সবটাই মুখে মুখে হতো। তিনি তার অভিজ্ঞতা লব্ধ ফল তার ছাত্রদেরকে দিতেন। এইভাবে তার ছাত্ররা আবার রিসার্চ করতো এবং অভিজ্ঞতা লব্ধ ফল এইভাবে তার পরবর্তী জেনারেশন এইভাবে চলতে থাকতো। এক একটা আশ্রমে জ্যোতিষের এক এক রকমের ধারা ছিল, এক এক রকমের ধারা ছিল, এবং এক একটা ঋষি তার দেখা অনুসারে তিনি যেভাবে রিসার্চ করেছেন তিনি সেই মতো তার ছাত্রদেরকে শেখাতেন। প্রথম মহর্ষি পরাশর, তার সবচাইতে বেশি আগ্রহ ছিল হয়তো তিনি এই গোটা ভারতবর্ষের যত আশ্রমে যত জ্যোতিষশাস্ত্রের অধ্যয়ন হতো বিভিন্ন জায়গায় যত রকম ভাবে, হ্যাঁ টুলস একই, গ্রহ 9টাই গ্রহ ছিল, সব জায়গাতেই দৃষ্টি সব ছিল এক, কিন্তু তাদের দেখার যে প্রক্রিয়া বা দেখার নজরিয়া যাকে বলে, টেকনিক্স ভিন্ন ভিন্ন তাদের মধ্যে, যেহেতু অবজারভেশন টেকনিক্স আলাদা আলাদা ছিল, তিনি তার মতো করে দেখেছেন। মহর্ষি পরাশর প্রথমে এটাকে মিল্ক করেছিলেন ফার্স্ট, যেহেতু তিনি একজন বিশিষ্ট জ্ঞানী মানুষ ছিলেন এবং তিনি একটি বিশিষ্ট পরিবারের অংশ ছিলেন। সে সময় মহর্ষি গর্গ খুব নাম, মানে খুব বড় বড় ঋষিমুনিদের যেমন নাম ছিল না, তেমনি একজন বড় বড় ঋষিমুনির মধ্যে ছিলেন। এবং যিনি মহর্ষি পরাশর, তিনিও তাদের মধ্যে ছিলেন। তিনি বেদব্যাসের পিতা, মহর্ষি পরাশর বেদব্যাস, যিনি আমাদের মহাভারত লিখেছিল, তার পিতা বাবা। মহর্ষি পরাশর গোটা ভারতবর্ষ ঘুরে, গোটা মানে পুরোটা ঘুরে সমস্ত আশ্রম থেকে তিনি পুরো আহরণ করেছিলেন এবং সেটাকে মিল্ক করেছিলেন। এটা হলো প্রথম আলাদা আলাদা যে জ্যোতিষ শাস্ত্র, যে বিভিন্ন জায়গায় অবজারভেশন, যে কারণে সেটাকেই মহর্ষি পরাশরের আজকে আমরা জানি বৃহৎ পরাশর হোরাসারা। বহু রকমের যোগাস, বহু রকমের ডিভিশনাল চার্টস, বহু রকমের দশা সিস্টেম, কেউ বিংশোত্তরী, কেউ অষ্টোত্তরী, কেউ ষোড়শোত্তরী, বিভিন্ন রকমের দশা সিস্টেম আছে, হাজার হাজার যোগাস আছে, কত রকমের যোগ আছে, কত রকমের মানে প্রেডিকশনের টেকনিক্স আছে। কেউ বলছেন রাহু দৃষ্টি আছে, কেউ বলছেন রাহু দৃষ্টি নেই, কেউ বলছে কেতু দৃষ্টি আছে, কেউ বলছে কেতু দৃষ্টি নেই, কেউ মানে পঞ্চমে সপ্তমে রাহুর পঞ্চমে বৃহস্পতি সপ্তমে দৃষ্টি নেই, কেউ বলছে বৃহস্পতি শুধু পঞ্চম নামে দৃষ্টি। বাট এক একজন ঋষি এক এক রকম বলে গেছেন, এবং সবকিছু আপনারা দেখবেন আমাদের যে সমস্ত বইপত্র আছে সেই বইপত্র কিন্তু সবকিছু লেখা আছে। মহর্ষি পরাশর কিন্তু যে যে ঋষিরা যেভাবে দেখেছে সবটাকে তিনি নোট ডাউন করেছেন, সবটাকে তিনি গ্যাপ করেছেন, এবং তিনি কোনোটাই কিন্তু ডিনাই করেননি। আমি যদি বলি বৃহস্পতির সপ্তমের দৃষ্টি আছে, আমি যদি বিশ্বাস করি, সাপোজ আমি যদি বিশ্বাস করি, দেখেন আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাসী, আমাদের কিন্তু অরিজিনটা আগে জানতে হবে। আমরা বিশ্বাস করি বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, এটা সনাতনের মূল কথা। বিলিভ সিস্টেম, বিশ্বাসটা সবচেয়ে বড় জিনিস। আমরা মানি সর্বং খলিতং ব্রহ্ম সর্বত্র আছে, সবকিছুর মধ্যে ব্রহ্ম বিরাজমান। তো সেই সনাতনের যে সিস্টেম অনুসারে আমাদের যে বিলিফ সিস্টেম, যে আমরা বিশ্বাস করি, সেই কারণে আমাদের জ্যোতিষশাস্ত্রে যা লেখা আছে প্রাচীন ঋষিদের কোনোটা ভুল নয়। আমি যেটাকে বিশ্বাস করে মানবো, আমি যেটার উপর রিসার্চ করবো, সেটাই আমাকে রেজাল্ট দেবে। এটা এমন একটা সাংঘাতিক জিনিস, এটা এমন একটা সুন্দর জিনিস, কোনোটাই ভুল নয়, সব ঠিক। তো যাই হোক, পরবর্তী পর্যায়ে তাঁরই বংশে আবার জৈমিনী, মহর্ষি জৈমিনী, তিনি আবার একটা অন্যভাবে তিনি অংশকলা সিস্টেম, ডিগ্রি সিস্টেমের দিকে গেলেন। তাজিক মত একটা আলাদা মত হলো। বিভিন্ন রকম নারী, কেউ বলে বিষ্ণু ভাব নারী, কেউ বলে চন্দ্রকলা নারী, নানা রকম নারী জ্যোতিষ আছে। দশা সিস্টেমের নানা রকম সিস্টেম আছে, কোথাও কোথাও যোগিনী দশা, চর দশা, যেটা জমিনিতে কাজে লাগে, সেই মানে আলাদা মানে এত রকমের সিস্টেম, এত, যদি বলা হয় পৃথিবীতে সবচাইতে সমৃদ্ধ কোনো বিদ্যা, সবচাইতে বেশি রিসার্চ হয়েছে, সবচাইতে বেশি যেটার ওপর আলাপ আলোচনা ভাবনা চিন্তা হয়েছে, সেটা হলো জ্যোতিষ। দেখবেন আমরা যারা এখানে আজকে উপস্থিত হয়েছি না, এখানে আমরা যারা জড়ো হয়েছি, উই আর ডেস্টাইন্ড টু বি হিয়ার। আমরা এখানে এসেছি, আমরা এখানে আছি এই কারণে, কারণ আমাদের ডেস্টিনিতে এটাই আছে। আইপিএল হচ্ছে, অনেকে আইপিএল খেলা দেখছে, আইপিএল এর মজা নিচ্ছে, তাদের গ্রহ নক্ষত্র শুনলে 40 থেকে 50% লোক দে হেট অ্যাস্ট্রোলজি, আমি বলছি আপনার হেট। আবার কিছু মানুষজন বিশ্বাস করে, কিছু মানুষজন বলে না আমি ফল পেয়েছি। সকালবেলা উঠলে রাশিফল দেখে অনেকে বাড়ি থেকে বেরোয়, রাশিফল দেখে বেরোয়, না আমার এই রাশিফলটা দেখে মেলোয়। এটা তিনি যে বলছেন, আমি কোনো একটা পেপারের, তিনি যে বলছেন, তিনি অবজারভেশনের উপর বলছেন। তিনি 10 দিন, 20 দিন, 25 দিন, দিনের পর দিন তিনি লক্ষ্য করেছেন যে এই রাশিফলটা দেখে আমি যদি সেই মতো সাবধানতা নিয়ে বেরোই, আমার মেলে।
এটা তার অভিজ্ঞতা লব্ধ ফল। আবার কেউ কেউ বলছে সব বাজে কথা, তার অভিজ্ঞতা লব্ধ ফল। তিনি নামেননি, তিনি দেখেননি, তার চার্টে ডেস্টাইন নয়, দরকার নাই। সবাই যে সবকিছু করবে তা নয়, সবার জন্য সবকিছু নয়। পৃথিবী অনেক বড়, ঈশ্বর অনেক ব্রহ্মাণ্ড অনেক বড় সৃষ্টি করেছে। তাই এই সাবজেক্টে আর একটা জিনিস, যাদের চার্টে প্রমিস আছে, যারা ডেস্টাইন্ড, যারা এখানে আসবে, এই অ্যাস্ট্রোলজিতে যাদের ইন্টারেস্ট থাকবে, তারা এই অ্যাস্ট্রোলজিতে এসে আনন্দ পাবে। শুধু মানসিক নয়, আত্মিক আনন্দও পাবে। এবং এই আত্মিক আনন্দ পায় বলেই তারা কিন্তু পড়াশোনা করে, রাতের পর রাত, বইয়ের পর বই শেষ করতে থাকে। সবাই যে রোজগার করবে তা নয়। জ্যোতিষের যে শুরু হয়েছিল, এটা কিন্তু কখনো রোজগারের সাবজেক্ট ছিল, যদিও কোনোটাই রোজগার ছিল না। আজ থেকে 2000, 5000, 10,000 বা থেকে কিছুটাই রোজগার। তখন তো বিনিময় প্রথা ছিল, আমার চাল আছে, তুমি চালটা নিয়ে যাও, তোমার কাপড়টা আমায় দিয়ে যাও। আর্থিক মাধ্যম পরবর্তী দিনে এসছে যুগোপযোগী পদ্ধতিতে। আজকে যারা জ্যোতিষ প্র্যাকটিস করেন, তাদেরকে তাদের যারা আমরা আজকে তাদেরকে ক্লায়েন্ট বলি, কিন্তু আগের দিনে বলা হতো যে আমার যজমান, তো যজমান তাকে দক্ষিণা দেয়। এবং শাস্ত্রে বলা আছে পুরোহিত, জ্যোতিষ পুরোহিত কিংবা যারা ব্যবহারজীবী, তাদেরকে যথাযথ দক্ষিণা দিতে হয়। এটা সনাতন শাস্ত্রে পরিষ্কার করে বলা আছে। তো আমরা দক্ষিণা গ্রহণ করি, যারা অ্যাস্ট্রোলজার প্র্যাকটিস করলে আমরা দক্ষিণা গ্রহণ করি। হ্যাঁ, ঘটনা হলো এই সাবজেক্টটায় অনেক লোক অনেকভাবে দেখে, কিন্তু অনেকে এই সাবজেক্টটাকে বিশ্বাস করে এবং বিশ্বাসে মেলায় বস্তু। প্র্যাকটিসের যে বিষয়টা আমি বলবো, আর এই বৃহৎপরাশর হোরাসারার যে বিষয়টা বলবো, বৃহৎপরাশরা হোরাসারা, বা আপনি যদি বৈদিক জ্যোতিষের পুরোটায় যান, যারা বৈদিক জ্যোতিষ প্র্যাকটিস করে সারা জীবনে বহু পড়াশোনা করে, বহু জ্ঞান অর্জন করে, জ্ঞান আহরণ করে এবং প্রচুর পড়াশোনা করে। কিন্তু বিষয়টা হলো, যখনই অনেক বিষয় আছে, কন্ট্রাডিকশন এসে যায়। হয়তো সেই কারণে 1920 দিকের দিকে, 1920 সেই সময় সাউথ ইন্ডিয়াতে ম্যাড্রাস, চেন্নাই বেসড একদল অ্যাস্ট্রোলজার মানে গুণী মানুষজন, ভীষণ পণ্ডিত মানুষজন, এবং তারা প্রত্যেকেই অত্যন্ত বিজ্ঞ, তাদের একাডেমিক কেরিয়ারও ভীষণ হাই। যেমন কৃষ্ণমূর্তিজি, তার একাডেমিক কেরিয়ার ভীষণ হাই। তো তারা সবাই মিলে একটা প্রেডিকশন টেকনিক্স কে ফিট করে তার উপর রিসার্চ শুরু করলেন। আর একটা কথা আমি বলে রাখি, এই যে রিসার্চ বা খোঁজের টেন্ডেন্সি সবার থাকবে না। আমরা যেটা করি এটা কিন্তু রিসার্চ, দিস ইজ এ রিসার্চ বেসড সাবজেক্ট। অ্যাস্ট্রোলজি হচ্ছে রিসার্চ বেসড সাবজেক্ট, আমরা রিসার্চ করছি। তো যাই হোক, তো ওই একদল অ্যাস্ট্রোলজার তারা একটা রিসার্চ করার জন্য তারা জড়ো হলেন এবং রিসার্চটা শুরু করলেন। কি না, একটা পার্টিকুলার স্পেসিফিক কিছু নিয়মের উপর তারা রিসার্চ শুরু করলেন। কারণ বৈদিক জ্যোতিষে বহু রকমের রুল আছে, বহু রকমের নিয়ম আছে, দেখার নানা রকমের পদ্ধতি আছে। তা তারা সবকিছুতে গেলেন না, তারা তার মধ্যে কিছু স্পেসিফিক চয়েস করে নিলেন যে আমরা এই পদ্ধতিগুলো শুধু অ্যাপ্লাই করব। আমরা বলছি অ্যাপ্লাইড অ্যাস্ট্রোলজির কথা। এই পদ্ধতিগুলো আমরা অ্যাপ্লাই করব করে তারা একটা প্রেডিক্ট শুরু করলেন। 1930-এর দিকে, মানে 30-এর কাছাকাছি সময়, যিনি আমাদের এই সাবজেক্টের পুরোধা, কৃষ্ণমূর্তিজি, KS কৃষ্ণমূর্তি, উনি ওই রিসার্চের টিমের সঙ্গে যুক্ত হলেন। উনিও অ্যাস্ট্রোলজি জানতেন, অ্যাস্ট্রোলজি করতেন, প্র্যাকটিস করতেন, অল বৈদিক কিছু স্পেসিফিক রুলকে নিয়ে ওনারা রিসার্চ শুরু করলেন। এবং পরবর্তী পর্যায়ে কৃষ্ণমূর্তিজি ওই রিসার্চে একটা বড় পার্ট হয়ে গেলেন, তিনি মেন পার্ট হয়ে গেলেন। তার সবচাইতে বেশি ডিভোশন, তার সবচাইতে বেশি বিষয়টার প্রতি আগ্রহ। আস্তে আস্তে তিনি তার স্টুডেন্ট বেস, তার যারা ফলোয়ার ছিলেন তাদেরকে নিয়ে রিসার্চটা আরো বাড়াতে শুরু করলেন, এবং রিসার্চটা তিনি মেনলি শুরু করলেন। বাকি যারা করছিলেন তারাও আছেন। সেই রিসার্চটা তিনি তার ব্যক্তিগত জীবনে তিনি চাকরি করতেন, সেই চাকরি জীবনে করতে করতে রিটায়ারমেন্টের পর আরো বেশি ইনভলভ হলেন। তিনি রিসার্চ করে যা
দেখলেন বা যা অবজার্ভ করলেন, তিনি পরবর্তী পর্যায়ে ধীরে ধীরে লিখতে শুরু করলেন। দেখবেন একটা কথা জানবেন, আমরা যখন কোনো বক্তব্য বলি, কথা বলি, তখন অনেকে বলে তুমি যা বলছো লিখে দাও। অর্থাৎ আমি যখন কিছু লিখছি, মানে আমি যখন কিছু বলছি সেটা কত অথেন্টিক কিনা আমার বিপরীত পক্ষ জানার জন্য বলা, লিখে দিন তো দেখি, আমার যদি দম থাকে আমি লিখে দেবো, আর লিখে দেবো, এরকম করে না আমরা লিখে দেবো। তা কৃষ্ণমূর্তিজি কিন্তু সেটা লিখতে শুরু করলেন। তার অবজারভেশন, তিনি আর্থিস্টা বলে ম্যাগাজিন, সেই ম্যাগাজিনে তিনি রেগুলারলি অবজারভেশন গুলো দিতে শুরু করলেন। অনেকের ভালো লাগলো, অনেকে বিষয়টা অ্যাকসেপ্ট করলো। বা ভারতবর্ষে বৈদিক জ্যোতিষের এত সমৃদ্ধ বৈদিক জ্যোতিষ, সেখানে এত বড় বড় ঋষি মহারিষিরা তারা অবজারভেশন দিয়ে গেছে, এবং নতুন অবজারভেশন না, সব প্রাচীন, সব হাজার হাজার বছরের পুরনো ঋষি মহারিষিদের অবজারভেশনের ওপর বহু পণ্ডিত মানুষজন কাজ করে। সেখানে কৃষ্ণমূর্তিজি এবং তার টিম, তারা একটা নতুন অবজারভেশন শুরু করলো। অনেকে অ্যাকসেপ্ট করলো, অনেকে ডিনাই করলো, মোস্টলি ডিনাইড, অনেকে অ্যাকসেপ্ট করলো, শুরু করলো, এবং তারা ওই বিষয়টা ফলোয়ার হলো। আস্তে আস্তে লোকজন পারতে শুরু করলো, এবং যেহেতু বিষয়টা দম ছিল, গোটা পৃথিবীব্যাপী মানুষজন কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতিটাকে অ্যাকসেপ্ট করে নিল। বেশি দিন নয়, 60-70 ইয়ার্স এর মধ্যে। আজকে আমরা যে বিষয়টার উপর পড়াশোনা করতে বসেছি বা আলাপ আলোচনা করতে বসেছি, খুব সহজ কথা, আমি যেটা বুঝেছি, এই যে বৈদিক জ্যোতিষে বহু রকমের যোগাস, বহু রকমের ডিভিশনাল চার্টস, বহু রকমের প্রেডিকশন টেকনিক্স, এই এত কিছুতে আমরা, হ্যাঁ যদি পারি নিশ্চয়ই পারি, এবং যারা করছে তারা তো পারে বলেই করছে। যারা বৈদিক প্র্যাকটিস করছে, অনেক পণ্ডিত মানুষজন আছে, অনেকে তো বহু রকমের স্ট্রিম জানে, সেটা তাদের নিশ্চয়ই, মানে তারা যথেষ্ট যোগ্য। কিন্তু বিষয় হচ্ছে, আমরা যখন প্রথম শিখছি, তো আমরা বা আমরা প্র্যাকটিস করছি, আমাদের প্র্যাকটিস লাইফে যখন আমাদের খুব তাড়াতাড়ি কাজ করতে হবে, তো আমাকে খুব কুইক অবজারভেশনের দরকার পড়ে। সেক্ষেত্রে কেপস অ্যাস্ট্রোলজি ভীষণ অ্যাপ্লিকেবল। এখানে আমি একটা কথা বলছি, কেউ যদি বলে বৈদিক জ্যোতিষ কি প্রিসাইজ নয়, একদম ভুল কথা। বৈদিক জ্যোতিষ মোস্ট প্রিসাইজ। কেন? একটা বৈদিক জ্যোতিষে আপনারা জানেন যে বহু রকমের ডিভিশনাল চার্টস আছে। যাদের একটু ধারণা আছে তারা জানেন D60 মানে একটা রাশিকে 60 ভাগে ভাগ করা হয়। D60 কত প্রিসাইজ হলে D60 চার্ট বানানো যেতে পারে। D30, D15, D9, D9টা তো নমাংশ। এত মানে D1 ছাড়াও D1, D2 দ্রেকাংশ চার্ট ছাড়া D3 ত্রিশাংশ চার্ট, তারপরে D9 নবাংশ চার্ট, D20, D15, নানা রকমের চার্ট সিস্টেম, D30 আছে, ত্রিশাংশ চার্ট আছে। এই যে চার্ট সিস্টেম আছে, যারা এর উপর কাজ করে, কোনো বিষয়কে D10, স্পেসিফিক্যালি D10, D9, এই যে আলাদা আলাদা চার্ট সিস্টেম আছে, এগুলো ভীষণ প্রিসাইজ এবং এগুলো ভীষণ সূক্ষ্ম, ভীষণ সূক্ষ্ম। যারা পড়াশোনা করে, যারা পরিশ্রম করে, যারা খাটে, যারা রিসার্চ করে, তারা তার উপর কাজ করতে পারে। আমি অ্যাজ এ হোল গোটা ভারতবর্ষে, গোটা পৃথিবীর ম্যাক্সিমাম লোক ভীমসত্রী দশার উপর কাজ করে, কিন্তু অনেকে ভীমসত্রী দশার উপর কাজ করে না। অনেকে নানা রকম দশা পদ্ধতির উপর কাজ করে, তাদের আলাদা আলাদা রুল আছে। এখনো পর্যন্ত কেউ ষোড়শোত্তরী দশার উপর প্র্যাকটিস করে, অষ্টোত্তরী দশার উপর। আমাদের যেহেতু অষ্টোত্তরী দশা সবচেয়ে বেশি প্রয়োগ ছিল আমাদের কলকাতাতে, মানে আমাদের বঙ্গে, কারণ বঙ্গদেশের অ্যাস্ট্রোলজিক্যাল ঘরানাটাই আলাদা ছিল একদম। নর্থ ইন্ডিয়ান ঘরানা আলাদা, সাউথ ইন্ডিয়ান ঘরানা আলাদা, আর ইস্টার্ন ইন্ডিয়া মানে আমাদের বাংলা মানে বাংলার অ্যাস্ট্রোলজি ঘরানাই ছিল আলাদা। তো যাই হোক, যে কোনো কারণে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন যে সিস্টেম আছে, কৃষ্ণমূর্তি পদ্ধতিতে তারা বা তিনি কি করলেন, ব্যাপারটাকে স্পেসিফিক করলেন, এবং সবকিছুতে না গিয়ে একটা নির্দিষ্ট ডিভিশনাল চার্ট, যেটা একটা নির্দিষ্ট চার্ট সিস্টেম, সেটা হচ্ছে ভীমসত্তরী দশা সিস্টেম। আমরা শুধুমাত্র ভীমসত্তরী দশা সিস্টেমের উপর কাজ করব। যত রকমের ডিভিশনাল চার্টস আছে, তিনি সব রকমের ডিভিশনাল চার্টস যে সিস্টেমটাকে বললেন, এত ডিভিশনাল চার্টস আমরা যাব না। আমরা লগ্ন চার্ট, দেখুন ম্যাক্সিমাম লোক শুধু D1 চার্ট, যেটাকে আমরা বলি লগ্ন চার্টের উপরই প্র্যাকটিস করে বেদিকে, কিন্তু কেউ D2, D3, D9 বা D15, D20, D30 কোনো দিকে অনেকেই চান না। অনেকে হয়তো বেদিটা জানেন পরিশ্রম সাধ্য বলে, অনেকে আজ যেতে চান না, এটা স্বাভাবিক ব্যাপার। প্র্যাকটিস লাইফে প্র্যাকটিস করতে গেলে এত করা সম্ভব নয়, যদিও আজকের দিনে অ্যাপস সবকিছু করে দেয়, তবু তো এগুলোকে তিনি বললেন না, এত দিকে আমরা যাব না, আমরা শুধুমাত্র একটাই হাউস ডিভিশন সিস্টেম মানবো, একটাই চার্ট। সেটা তিনি করলেন কি, রাশি চার্ট নিরান, পরবর্তীকালে ভাবচলিত কনসেপ্টকে অ্যাকসেপ্ট করলেন। ভাবচলিত কনসেপ্ট নিয়ে একটা প্রশ্ন আছে, অনেকে বলে যে এটা ওয়েস্টার্ন কনসেপ্ট, মানে চার্ট সিস্টেমটা ওয়েস্টার্ন কনসেপ্ট নয়।
প্রেসিডিয়াস হাউস ডিভিশন সিস্টেমটাকে আমরা শ্রীপতি মেথডের সঙ্গে অনেকটা ম্যাচ করতে পারি, এবং এটা শ্রীপতি মেথডেরই মতো। আপনারা জানেন শ্রীপতি মেথড চলে। তবু আমি বলে দিই, 1400 শতকের দিকে একজন ইটালিয়ান বা মানে ইউরোপিয়ান কোন একটা চার্চের পাদ্রি, যিনি অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করতেন, তিনি এই হাউস ডিভিশন সিস্টেমটা তিনি প্রথম শুরু করেছিলেন। তার প্র্যাকটিস শুরু হয়েছিল তার রিসার্চের উপর, এবং কেপি অ্যাস্ট্রোলজিতে আমরা প্রেসিডিয়াস হাউস ডিভিশন সিস্টেমটাই অ্যাকসেপ্ট করেছি, যেহেতু কৃষ্ণমূর্তি অ্যাকসেপ্ট করেছিলেন। এটা অনেক বেশি প্রিসাইজ। আমরা কেপি সিস্টেমে প্রেসিডিয়াস হাউস ডিভিশন সিস্টেমটা জানবো। একটু D1 চার্টের সঙ্গে পার্থক্য আছে, পার্থক্য হয়ে যায়, সেটা আমরা জানবো। অর্থাৎ আমাদের হাউস ডিভিশন সিস্টেমটা আলাদা হয়ে গেল। আচ্ছা, 9টা গ্রহের যে বিষয় আছে, 9টা গ্রহ মানে আমাদের ভারতবর্ষে বৈদিক জ্যোতিষে আদি অনন্ত কাল থেকে রবি, চন্দ্র, মঙ্গল, শনি, বুধ, গুরু, এই যে 7টা গ্রহের সংখ্যাকে রাহু কেতু অ্যাড করে 9টা গ্রহ টোটাল। কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, গুরু, শনি, বুধ, 9টা গ্রহ, এবং রাহু কেতু অবশ্যই অ্যাডেড। আর ভারতবর্ষীয় আমাদের ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি বা বৈদিক অ্যাস্ট্রোলজি সবচাইতে বড় সবচাইতে বড় দিক সেটা হচ্ছে রাহু কেতু। ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজাররা রাহু কেতু মানে না, প্রাচীনকাল থেকে মানে না। ওনাদের ওখানে ইউরেনাস, নেপচুন, প্লুটো মানে যেটার অস্তিত্ব আছে, ওরা রাহু কেতু বিশ্বাস করে না। ওরা ইউরেনাস, নেপচুন, প্লুটো এসব মানে। কিন্তু রাহু কেতু আমাদের প্রাচীন ভারতীয় হাজার হাজার বছর আগে আমাদের ঋষিরা রাহু কেতু অবজার্ভ করেছিলেন, এবং রাহু কেতু আমরা মানি। আর রাহু কেতুর রোলটা কতখানি গুরুত্বপূর্ণ, যারা অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করি আমরা জানি রাহু কেতুর কতখানি সক্রিয়। রাহু কেতু একটা দুটো গ্রহ। কৃষ্ণমূর্তি জ্যোতিষে আমরা রাহু কেতু মানি। কৃষ্ণমূর্তিজি এই রাহু কেতুকে দেখা যে পদ্ধতি বা প্রক্রিয়া, রাহু কেতুর অবজারভেশন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে। কৃষ্ণমূর্তি একটু স্পেসিফিক করে দিলেন, মানে আমরা জানবো রাহু কেতু স্পেসিফিক রুল, কিভাবে আমরা রাহু কেতুকে ইউজ করব। এইভাবে আমাদের কৃষ্ণমূর্তি পদ্ধতি এগোবে। আর কৃষ্ণমূর্তি জ্যোতিষ পদ্ধতিতে যে সাবলর্ড থিওরি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা সাইন লর্ড, স্টার লর্ড, সাবলর্ড থিওরিতে যাব, পরপর স্টেপ বাই স্টেপ যাব। এইভাবে আমাদের প্রেডিকশনটা এগোবে। রুলিং প্ল্যানেট কেপি অ্যাস্ট্রোলজির সবচাইতে বিউটিফুল দিক। যদি আমরা রুলিং প্ল্যানেট কোন কেপি অ্যাস্ট্রোলজার, হ্যাঁ, হি মাস্ট লিড এ ডিভাইন লাইফ, একদম ডিভাইন লাইফ লিড করতে হবে। রুলিং প্ল্যানেট যদি কেউ প্র্যাকটিস করে ফেলতে পারি, আমরা যদি রুলিং প্ল্যানেটকে কেউ আয়ত্ত করে ফেলতে পারি, এটা কৃষ্ণমূর্তির মধ্যে একটা সবচেয়ে বড় দিক। বসে বসে শুধু রুলিং প্ল্যানেটের ইউজেজ আপনি প্রেডিকশন করবেন, এবং একদম কারেক্ট প্রেডিকশন হবে। রুলিং প্ল্যানেটটাকে বুঝে নিলে তার অ্যাপ্লিকেশন ভীষণ সহজ। খুব সহজ ভাষায় জ্যোতিষ শাস্ত্রটাকে কৃষ্ণমূর্তিজি সহজ করে দিয়েছেন। অনেকে বলে কি কেপি অ্যাস্ট্রোলজি কঠিন, আমি বলবো না। আমি বেদিক কোর্স করিয়েছি, আমি জেমিনি কোর্স করিয়েছি, আমি অ্যাস্ট্রোলজি, নিউমোলজি, বাস্তু সবই কোর্স করিয়েছি। আমি কেপিটাই এখন বেশি করাই, কারণ শুরুর দিকে আমি দেখেছি কেপিটা সবচাইতে বেস্ট, শিখে নেওয়াটা বেস্ট, অ্যাপ্লিকেশনটা বেস্ট। আমি আপনাদের এই যে কোর্সটাতে, আমার এই কোর্সে 24টা ক্লাসে কেপি অ্যাস্ট্রোলজিকে ডিজাইন করেছি। 24 ক্লাসে অ্যাস্ট্রোলজি শিখে নেওয়া সম্ভব না, কিন্তু এই 24টা ক্লাস যদি আপনারা ঠিকভাবে করেন, ঠিকভাবে যদি ব্যাপারটাকে গ্রহণ করেন, আপনারা যদি প্র্যাকটিস করেন, আপনারা যদি অনুশীলন করেন, পরিশ্রম করেন, আপনারা 6-8 মাসে চেম্বারে বসে প্র্যাকটিস করবেন যদি চান। যাই হোক, আরেকটা বিষয়, কৃষ্ণমূর্তিজি হিমসেলফ বিলিভ, তিনি বিশ্বাস করতেন দ্য ডেস্টিনি ইজ ফিক্স। যা লেখা আছে, বিধি যা লিখে দিয়েছে, বিধির বিধান কেউ খণ্ডাতে পারবে না। তাহলে আমরা অ্যাস্ট্রোলজিতে বিধি দেখি। আমরা অ্যাস্ট্রোলজিতে কি করি? জ্যোতিষের কাজ কি? বলে জ্যোতিষাং বেদানাং চক্ষু, জ্ঞান মানে ভালো থাকার চাবিকাঠি। ভালো থাকতে গেলে যেটা আহরণ করতে তার নাম জ্ঞান। আর এই জ্ঞানটার বলছে জ্ঞান চক্ষু জ্যোতিষ। অর্থাৎ আমাদের যদি কেউ খারাপ আছি, যদি কেউ কোনো একটা অবস্থায় আছি, কেন আছি, আমি সেই জ্ঞান চক্ষুতে দেখবে যে থাকার কারণটা কি, সেটাকে আমি ধীরে ধীরে ঠিক করব। আমরা যে ট্র্যাকে চলছি, আমার ট্র্যাকটা ঠিক কিনা, বা আমরা আগামী দিনে, দেখুন আমরা তো ভবিষ্যৎ কেউ জানি না। আমরা এই এখন আছি, আমার নিঃশ্বাসটা বেরোচ্ছে, ঢুকছে, 2-5 সেকেন্ড পরে এই নিঃশ্বাসটা স্টপ হয়ে যেতে পারে, আমি জানি না, কেউ জানি না, হতেই পারে, এটা ঈশ্বরীয় বিষয়। তো জ্যোতিষ কি করে, কোনো মানুষের ভবিষ্যৎটা যা অদৃষ্ট, যাকে বলে নিয়তি বা অদৃষ্টকে দৃষ্ট করার একটা প্রক্রিয়া। হ্যাঁ, অদৃষ্টকে দৃষ্ট কে করতে পারে?
একমাত্র ভগবান ঈশ্বর, তিনি সব জানেন, তিনি সব দেখতে পারেন, তিনি ভূত ভবিষ্যৎ বর্তমান সবার সবকিছু জানেন। আমরা তো সাধারণ মানুষ, আমরা জানি না। যখন আমরা ভবিষ্যৎকে দেখার একটা পদ্ধতি অবলম্বন করছি, একটা প্রক্রিয়া, একটা টেকনিক্স, আমরা ফিউচারকে দেখছি, ভবিষ্যৎকে দেখার চেষ্টা করছি। তাই টেকনিক্সে আমরা কি কাজ করছি? ঈশ্বরীয় কাজ করছি, ভগবানের কাজ করছি। মানে জ্যোতিষাং বেদানাং চক্ষু। কথায় আছে, শাস্ত্রের কথা, কোন একজন জ্যোতিষ, যারা ভালো জ্যোতিষ, ভীষণ জ্ঞানী মানুষ, যার অধ্যয়নের ফলে যিনি পড়াশোনা করে জ্ঞান অর্জন করেছেন, তিনি যখন প্রেডিকশন করেন তখন বলছে হি ফিলস গড হিমসেলফ উইদিন হিমসেলফ, হি ফিলস গড উইদিন হিমসেলফ। ঈশ্বরীয় প্রকাশ, একটা মানুষের ভবিষ্যৎ বলে দেওয়া, এমনটা ঘটতে চলেছে। আবার তাকে ফর্মুলাও দিয়ে দেয়া, এমনটা ঘটতে পারে, বি কেয়ারফুল। এটা কে বলবে? একজনকে বি কেয়ারফুল, এটা ঘটতে পারে, এটা কত বড় একটা কথা, এটা জ্যোতিষ বলে দেয়। এটা তো একটা ভগবত গুণ, ঈশ্বরীয় গুণ। কোনো মানুষ বিপদগ্রস্ত হতে পারে, তাকে সেই বিপদের কথাটা জানিয়ে দেওয়া আগে থেকে। কোনো একটা মানুষ ভুল ট্র্যাকে চলছে, তার ট্র্যাকটাকে ঠিক করে দেয়, এটা তোমার ট্র্যাক নয়, তুমি এটা ট্র্যাকটা ঠিক করো। এই কারণে বলা এটা ঈশ্বরীয় বিদ্যা। সেই জন্য যে কোনো জ্যোতিষ, যারা জ্যোতিষ প্র্যাকটিস করতে হয়, নিয়ম, দে মাস্ট লিড এ ডিভাইন লাইফ, কারণ এটা একটা সাবজেক্ট ডিভাইন, এটা ঈশ্বরীয় বিদ্যা। আর একটা বিষয়, যেহেতু আমরা কর্মফলের উপর কাজ করি, প্রত্যেকটা মানুষের কর্ম এবং তার ফল, বিশ্ব চরাচরে যে যেখানে যেমন ভাবে আছে, তারা কিন্তু নিজস্ব কর্মফল ভোগ করছে, এটা আমরা বিশ্বাস করি। এটা 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 শাস্ত্রের কথা। এবং যদি প্রত্যেকটা মানুষ কর্ম এবং তার ফল ভোগ করছে, তাহলে আমরা কি দেখি? তার কর্ম এবং তার ফলটা দেখতে পাই। তাহলে আমাদের ডিলিংটা কিসের উপর? কর্মফলের উপর। তো কর্মফলম থিওরির উপর যখন কাজ করি, বিষয়টা তো খুব জটিল কঠিন বিষয়। তাই এই বিষয়ের উপর কাজ করতে গেলে আমাদেরকে নিজেদেরকে খুব সাবধানে থাকতে হয়। যেমন ধরুন, যারা বড় ডাক্তার বা নার্স, যে সমস্ত ডাক্তাররা, তারা যেখানে হসপিটালে চাকরি করে, সেখানে বহু ছোঁয়াচে রোগীর প্রাদুর্ভাব, বহু রকমের রোগী আসছে, নানা রকমের রোগী আসছে, নানা রকমের রোগ নিয়ে আসছে। তা যিনি ডাক্তার, তার ইমিউনিটি যদি কম হয়, কিংবা তিনি যদি যথার্থ প্রোটেকশন না নিয়ে থাকেন, তাহলে তো ওই রোগীর রোগ তার মধ্যেও সংক্রমিত হতে পারে। তাই ডাক্তার বা তাদেরকে কিন্তু নিজেদের ইমিউনিটি বিল্ড আপ করে রাখতে হয়, এবং তাদেরকে কিন্তু ডেফিনেটলি চেষ্টা করতে হয় যাতে কিনা রোগীর সংক্রমণ তার মধ্যে না সংক্রমিত হয়, নাহলে ডাক্তারই কিন্তু সংক্রমিত হয়ে মরে যাবে। করোনা পিরিয়ডে যে সমস্ত বড় বড় ডাক্তারবাবুরা সেইভাবে করোনাটাকে গুরুত্ব দেননি, তাদের কিন্তু অনেকেরই পরিণতি করুণ হয়েছে। ঠিক তেমনি ভাবে আমরা যখন কর্মফল থিওরির উপর কাজ করব, তখন আমাদের বুঝে নিতে হবে যে অন্যের কুকর্ম বা সুকর্ম যার উপর আমরা কাজ করছি কিনা, আমাদেরকে কিন্তু নিজেদের নাম ধ্যান পরায়ণ হয়ে পূজা পাঠ শুদ্ধ সদাচার সম্পন্ন হয়ে থাকতে পারে হবে। টাকা প্রচুর রোজগার হয়ে যেতে পারে, কিন্তু কোথায় যে কি হয়ে যাবে তার কোনো ঠিক নেই। একটা জিনিস জানবেন, আমি আপনাদেরকে বলছি, আমাদের কাছে নানা রকমের চার্ট আসবে। অনেক সময় দেখবেন ভীষণ নেগেটিভ চার্ট আসবে, ভীষণ নেগেটিভ চার্ট। আপনি যদি ঠিকভাবে প্র্যাকটিস করেন, অনেক নেগেটিভ চার্ট দেখার পর আপনি নিজেকে দুর্বল ফিল করবেন, নিজেকে মাঝে মধ্যে। যারা দেখবেন ভীষণ ভালো প্র্যাকটিস করে, মানে যারা ভালো প্র্যাকটিস করে, যারা যথার্থ অনেস্টলি প্র্যাকটিস করে, সারাদিন যদি অনেক প্রেডিকশন করে, সে নিজেকে দুর্বল বোধ করবে। কেন না? স্পিরিচুয়াল এনার্জি ব্যয় হচ্ছে। 3 রকম এনার্জি আছে, ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল। এটা এটা থার্ড লেভেলের কাজ। স্পিরিচুয়াল এনার্জি আমরা ব্যয় করি কোন একটা চার্ট রিডিং করার পর তার প্রেডিকশন দেওয়ার সময়। স্পিরিচুয়াল এনার্জি গেইন করতে হয়, তার জন্য ওই একই যে এনার্জি ক্ষয় হয় তাকে পূরণ করতে হয়। তার জন্য পুজো পাঠ, নাম ধ্যান মনন যা যা করলে, সদাচার পালন, এইভাবে থেকে স্পিরিচুয়াল এনার্জি গেইন করতে হয়। নাহলে কিন্তু প্রত্যেকটা যারা অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করে, তাদেরও কিন্তু অসুবিধা হতে পারে। আর যদি কেউ থোর পরি খাড়া বড়ি থোর দাঁড় করিয়ে নীলা পরে নাও, পান্না পরে নাও, 20,000 টাকা দাম, 30,000 টাকা দাম, ওই করে নাও সেই করে নাও, সে অনেকই করছে, কিছু হবে না, কনসেপ্ট তো যাবেই না। আর একটা বিষয় আপনাদের বলে রাখি, যখনই কারো চার্ট দেখবেন, যখনই কারো প্রেডিকশন করবেন, ঊর্ধ্বে থেকে প্রেডিকশন করবেন, যেন আপনার তার উপর এই চার্টের প্রেডিকশনে যেন আপনার উপর কোনো প্রভাব না আসে।
এটা সবসময় খেয়াল রাখবেন। মানে মানসিক প্রভাব যেন না আসে। আপনি একটা চার্টে দেখলেন একদম ভয়ঙ্কর চার্ট, তার করুণ পরিণতি দেখতে পাচ্ছেন, আপনার তাতে মন দুঃখিত হয়ে গেল, হবে না, চলবে না, ঢুকলেই হবে না। যার চার্ট আছে তার চার্ট আছে, আমি পদ্ধতিটা শিখেছি, এই পদ্ধতি শিখে আমি জানি যে কি হতে পারে, আমি তাকে বলে দেবো, তার বিষয় সে বুঝে নেবে, আমি এর মধ্যে নেই। যার চার্ট আছে তার চার্ট আছে, আমি দেখতে বসেছি, দেখলাম, আমার দেখার কাজ আমি দেখে নিলাম, আমি ঢাক বাজালাম, পয়সা নিলাম, মন্ত্র বললাম, পুজো করলাম, পয়সা নিয়ে চলে এলাম, নৈবেদ্য নিয়ে চলে এলাম, দ্যাটস অল। পুজো যজমানের। তেমনি চার্ট তার, এই চার্ট নেগেটিভ কি পজিটিভ, আগামী দিনে ভালো আছে কি মন্দ আছে, এটা নিয়ে আমার কোনো ডিলিং না। এটা সবসময় মাথায় রাখবেন। যখনই কারোর চার্ট দেখে আপনি দুঃখিত হয়ে যাবেন, যখনই তার মধ্যে ইনভলভ করবেন, তাতে আপনার ক্ষতি হবে। বি কেয়ারফুল। যেমন ওই ডাক্তারদের বলে না, সেই আপনারা একটা কথা মনে রাখবেন, আমার কথাটা মনে পড়লো, একটা সিনেমা দেখেছিলাম মুন্না ভাই এমবিবিএস বলে, সেখানে একটা ডাক্তার আস্থানা ছিল, সে ওই ছাত্রদেরকে বলছে, দিস ইজ এ বিমার শরীর, ইটস এ সাবজেক্ট, এটাকে কাটাকুটি করো, ছেড়ে গেলে ভালো, মরে গেলে ভালো, তোমার কিছু যায় আসে না। ঠিক এইরকম ব্যাপার, আমাদের কাছে যদি যত চার্ট আসবে, যা দেখবো, আমরা জীবনে অনেক চার্ট দেখবো, এবং ডেফিনেটলি আমরা যখন দেখা শিখে যাব, প্রত্যেকটা মানুষের বর্তমান ভবিষ্যৎ সবকিছু দেখতে পাবো, ভালো মন্দ দেখতে পাবো। সেই দেখার পর যেন আমাদের উপর কোনো প্রভাব না আসে, যেন আমরা সেই বিষয়টাতে একটু না প্রভাবিত হই, এটা মনে রাখবেন। দেখুন, আজকে যেহেতু আমি মানে মূল বিষয়ে যাচ্ছি না, কিন্তু যে বিষয়গুলো, এটা আমি আমার প্র্যাকটিস লাইফে আমি দেখেছি, এবং আপনারা যারা শিখছেন জানছেন, আপনাদের বলে রাখা আমার কর্তব্য মনে করি, তাই এবারে বলে রাখলাম, এটা আপনারা এইভাবে চলবেন। আর একটা জিনিস, কেপি অ্যাস্ট্রোলজিতে রুলিং প্ল্যানেট একটা বিউটিফুল সাবজেক্ট। রুলিং প্ল্যানেট, যারা রুলিং প্ল্যানেটের উপর কাজ করতে চান বা রুলিং প্ল্যানেটকে যারা আয়ত্ত করতে চান, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ডিভাইন লাইফ লিড করলে, যদি বিশ্বাসী জীবন যাপন করি, আমরা বিশ্বাসী জীবন, একদম পরম বিশ্বাসী, ঈশ্বরের ওপর পরম বিশ্বাস এবং অনেস্ট লাইফ লিড করি, তো রুলিং প্ল্যানেট আপনাকে একদম ভরপুর সাপোর্ট দেবে। যদি আপনার কোনো রকম অবিশ্বাস থাকে, কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব থাকে, কোনো রকম সংকোচ থাকে, জেনে রাখবেন রুলিং প্ল্যানেটের একটু সাপোর্ট পাবেন না। এটা খুব মজার বিষয়। আরেকটা জিনিস, বার্থ টাইম রেক্টিফিকেশন। আমরা বার্থ টাইম রেক্টিফিকেশনের কেপি রুল সবাই শিখবো, কিন্তু তাছাড়াও আমরা একটা নতুন পদ্ধতি শিখবো, সেই পদ্ধতির নাম হচ্ছে রুল অফ অরিজিন। আমার গুরুদেব ডক্টর অ্যান্ড্রু দত্তা, হি ইজ দ্য ইনভেন্টর অফ দিস রুল, এবং আমি সেখান থেকে শিখেছি, আপনাদেরকে আমি সেই রুলটা বলবো। এটা একটা খুব ভালো দারুণ রুল, আপনারা সেটা জানতে পারবেন। তারপর আমরা হোরারি অ্যাস্ট্রোলজির দিকে যাবো, হোরারি অ্যাস্ট্রোলজি বলবো। হোরারি অ্যাস্ট্রোলজি আরো মজার জিনিস। হোরারি অ্যাস্ট্রোলজি যাকে বলা হয় হোরা, খুব সত্যি কথা বলছি, জানেন, আমার ব্যক্তিগত জীবনে আমি যখন প্রথম দিকে অ্যাস্ট্রোলজি শিখছি, তখন আমি হোরারি অ্যাস্ট্রোলজিতে আমি ভাবতাম হোরারি কথাটা ইংলিশ টার্মস, এটা অনেস্টলি বলছি, আমি ভাবতাম হোরারি মিনস ইংলিশ টার্ম। পরে আমি জানলাম না, এটা পিওরলি সংস্কৃত টার্মস। হোরা মানে অহোরাত্র, দিবারাত্রি, আহ, পুরা দিন, পুরো দিন, আহ, রাত্র, ওহরা। তো এই হোরারি সিস্টেম কিন্তু সবই আছে, সে জার্মানি বলুন, পড়াশোনা বলুন, সব জায়গাতেই হোরারি সিস্টেম আছে, বাট কেপি হোরারি সিস্টেম, এটা একটা একটা সুন্দর জিনিস। মানে কৃষ্ণমূর্তিজি হোরারি প্রিন্সিপালটাকে একটা সুন্দর জায়গা দাঁড় করেছে। কারো যদি চার্ট না থাকে, অনেক লোকই থাকবে যাদের যা বার্থ চার্ট নেই, যাদের জন্ম তারিখ সময় তাদের জানে না, জানে না কি করবে, তাদের লগ্ন চার্ট বা তাদেরকে কুষ্ঠিতে বানানো সম্ভব নয়, হোরারি অ্যাস্ট্রোলজি তাদের জন্য খুব সুন্দর। এবং হোরারি প্রেডিকশন ন্যাটাল চার্টের থেকেও প্রিসাইজ হয়ে যায়, আরো বেশি সঠিক প্রেডিকশন দিতে পারে, যদি আপনার অ্যাপ্লিকেশনটা ঠিকঠাক থাকে। আমি সেগুলো শেখাবো, এই কোর্সে পরপর ডিসকাশন হবে, আপনারা প্রশ্ন উত্তর করবেন, ক্লাসে যা বুঝলেন নিশ্চয়ই প্রশ্ন করবেন, এবং আমি চাইবো আপনারা প্রশ্ন এমন করবেন যাতে করে, হ্যাঁ, কোর্সের মধ্যে, কোর্সের বাইরে নয়, কিন্তু অন্য জায়গা থেকে প্রশ্ন আনলে হবে না। এই কোর্স রিলেটেড যে সমস্ত জিনিসের যদি প্রশ্ন করেন, তার জন্য যদি আমাকেও কোথাও খোঁজাখুঁজি করতে হয়, তাতে আমারই লাভ হবে, এটা আমি মনে করি। আমি সব ক্লাসে সব কথাটাই বলি, যে আপনারা এরকম বিষয় আমার কাছে তুলে ধরুন, যার জন্য আমাকে আবার ফার্দার শিখতে যেতে হয় বা আমাকে ফার্দার পড়াশোনা করতে হয়, তাতে আমার লাভ হবে। এই কতগুলো বিষয়। এবারে আরেকটা কথায় আসি, দেখেন, এই কৃষ্ণমূর্তি জ্যোতিষ পদ্ধতিতে আমি কি বললাম, নক্ষত্র নারী জ্যোতিষ। এই নক্ষত্র নারী জ্যোতিষ সম্পর্কে আর একটা আমার কথা আছে। আজকের তারিখে যে রাশি চার্টের উপর কাজ হয়, 12টা রাশি, তো রাশি চার্ট, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই 12টা রাশি, 12টা রাশির উপর কাজ হয়, এবং 12টা রাশির আলাদা আলাদা লর্ড আছে। সেগুলো আমি আপনাদেরকে দেবো,
কি বলে পিডিএফ দেবো ছোট ছোট, আপনারা পড়বেন, আপনারা জানেনও, প্লাস বলবো আবার। দেখুন, যারা জানেন তারাও জেনে রাখেন, যারা জানেন না তবু বলছি, আমাদের এই 12টা রাশির যে মালিক বা লর্ডশিপ রাহু কেতুকে দেওয়া হয়নি কিন্তু। যেমন মেষ রাশি বৃশ্চিক রাশির মালিক মঙ্গল, বৃষভ রাশি তুলা রাশির মালিক শুক্র, মিথুন রাশি কন্যা রাশির মালিক হচ্ছে আপনার বুধ, কর্কট রাশির চন্দ্র, সিংহ রাশির সূর্য, ধনু আর মীন রাশির গুরু, আর মকর কুম্ভ শনি। হয়ে গেল 7টা গ্রহ। রাহু কেতুর কোনো রাশিতে কারো কথা নেই। আমরা কি বলছি? আমরা রাহু কেতুকে অ্যাকসেপ্ট করছি। আমরা কি বলছি? রাহু কেতুকে আমরা সম্পূর্ণরূপে গুরুত্ব দিচ্ছি। অথচ রাশির যে ওনারশিপে রাহু কেতুর কোনো রোল নেই। কেন জানেন? এই রাশি বিষয়ক যে প্র্যাকটিসটা, রাশির যে প্র্যাকটিস 12টা রাশি, এই রাশির প্র্যাকটিসটা আমাদের দেশেই শুরু হয়েছিল, সব ভারতবর্ষে শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীকালে এটার উপর বেশি প্র্যাকটিস হচ্ছে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে, পশ্চিমে বিশ্বে গ্রিক অ্যাস্ট্রোলজিতে। এবং ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে ওরা রাহু কেতুকে মানে না, যে কারণে রাহু কেতুকে কোনো ওনারশিপ দেয়নি। বরং ওরা বোধহয় কুম্ভ রাশিটাকে ইউরেনাসকে দিয়েছে, আরো মানে কো ওনারশিপ রকম দিয়েছে। তো বিষয়টা হলো যে রাশিতে রাহু কেতুর রোল নেই, রাশিতে রাহু কেতুর কোনো ওনারশিপ নেই, অথচ আমরা রাশি বেস প্র্যাকটিস করি। কিন্তু আমাদের 27টা নক্ষত্র, অশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিণী করে রেবতী পর্যন্ত 27টা নক্ষত্র, এবং নক্ষত্রে এই 27টা নক্ষত্রে কিন্তু রাহু আর কেতু 3টে করে নক্ষত্রের ওনারশিপ আছে। 27টা নক্ষত্র 9টা গ্রহকে 3টে করে ভাগ করে দেওয়া হয়েছে, এবং রাহুরও 3টে, কেতুরও 3টে নক্ষত্র আছে, আদ্রা, স্বাতি, এই যে রাহুর নক্ষত্র আছে। তো প্রাচীনকালে মানে হাজার হাজার বছর আগে আমাদের ভারতবর্ষের ঋষি মুনিরা যে প্র্যাকটিস করতো পুরোটাই নক্ষত্র বেস প্র্যাকটিস ছিল। মহাভারতের কালে আমরা জানি মহাভারতে পঞ্চপাণ্ডবের সম্ভবত নকুল খুব বড় নক্ষত্র বিশারদ ছিল। একটা মাইথোলজি আছে, গল্প আছে, যে যখন মহাভারতের যুদ্ধ হয় সেই সময় নকুলের কাছে দুর্যোধন কোন একটা প্রেডিকশন নিয়েছিল, সে অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজি এক্সপার্ট সে তাকে প্রেডিকশন দিয়ে দিয়েছে। পরবর্তীকালে ভগবান কৃষ্ণ সেটাকে বুঝে বলা হয় যে আমাদের এই যে নক্ষত্র আছে না 27টা নক্ষত্র, কিন্তু নক্ষত্র মন্ডলে 28টা নক্ষত্র, আরেকটা নক্ষত্রের নাম হচ্ছে অভিজিৎ। মাইথোলজি বলছে ভগবান কৃষ্ণ নাকি অভিজিৎ নক্ষত্রটাকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছিল, রক্ষণ বন্দর থেকে ঠেলে সরিয়ে দিয়েছিল, এবং সে আর নক্ষত্র মন্ডলের মধ্যে এত দূরে পাঠিয়ে দিয়েছিল যে তার আর প্রভাব প্রকোপ থাকবে না, তাই অভিজিৎ নক্ষত্রটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। অ্যাকচুয়াল ব্যাপারটা তা নয়। ক্যালকুলেশনটাকে সরল করার জন্য অভিজিৎ নক্ষত্র যেখান থেকে মানে যেখানে নক্ষত্রগুলো আছে তাদের থেকে অনেক দূরে বলে অভিজিৎ নক্ষত্রের প্রভাবটা কম পড়ে, এই ধরে নিয়ে একটা স্কুল অফ অ্যাস্ট্রোলজি তারা অভিজিৎ নক্ষত্রকে বাদ দিয়ে দিয়েছিল। কিন্তু বহু স্কুল অফ অ্যাস্ট্রোলজি তারা এখনো পর্যন্ত 28টা নক্ষত্র ধরেই চলে, অভিজিৎ নক্ষত্রকে তারা অ্যাড অন করে। এবং আমাদের ভারতবর্ষে যত সিস্টেম আছে, মুহূর্ত সিস্টেম, আমাদের পুজো পাঠ, আমাদের পঞ্চাঙ্গ যা তৈরি হয় সব কিন্তু নক্ষত্র বেসড। আর ওই 27টা নক্ষত্র বেসড কোথাও কোথাও অভিজিৎ নক্ষত্রকে অ্যাড অন করা হয়। তো যে কোনো কারণেই হোক, এই প্রাচীন কাল থেকে নক্ষত্র বেসড প্র্যাকটিসই হতো, এবং নক্ষত্রে রাহুকেতুর ওনারশিপ আছে। কৃষ্ণমূর্তি পদ্ধতিতে আমরা কিন্তু ওই 27টা নক্ষত্র এবং তাদের যে ওনার, তাদের যে নক্ষত্রের যে অধিপতি, সেইগুলোর ওপর কিন্তু কাজ করব। আমরা পিওরলি অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি, যেটাকে বলে নক্ষত্র বেস ছিল, তার দিকেই কিন্তু যাচ্ছি। কৃষ্ণমূর্তিজি সেই দিকেই কিন্তু আমাদের কেপি অ্যাস্ট্রোলজিটা তার উপরেই দাঁড়িয়ে আছে। এবং ওই নক্ষত্র বেসড অ্যাস্ট্রোলজি সিস্টেম থেকেই আমরা পরবর্তীকালে নক্ষত্রকে আরো ড্রিল ডাউন করে ভিতরে যাব। আমরা সাইন থেকে ড্রিল করে স্টারে যাব, স্টার থেকে ড্রিল করে সাবে যাব। আমি আপনাদেরকে চার্ট দেখিয়ে সার্কেল দেখিয়ে বিষয়টা বোঝাবো, একদম চিন্তা করবেন না, আশা করছি সবাই বুঝে যাবেন। এইভাবে আমরা এগোবো। এটা হলো আমাদের কেপি অ্যাস্ট্রোলজির ফর্মুলা। আর কেপি অ্যাস্ট্রোলজিতে খুব ভালো করে জেনে রাখেন, খুব স্পেসিফিক কয়েকটা মাত্র রুল, তার উপরেই কিন্তু গোটা মানে ব্যাকবোন যাকে বলে কেপি অ্যাস্ট্রোলজির। ব্যাপারটা ভীষণ সহজ। আপনার পরপর স্টেপ বাই স্টেপ আমরা যাব। আপনারা রেগুলার ক্লাসে থাকবেন, কেউ চিন্তা করবেন না, সবাই শিখে যাবেন।
আমি যা বললাম, এবার একটু কথোপকথন করি। আমি আপনাদের সঙ্গে একটু গল্প করি, আপনাদের সঙ্গে একটু আলাপ আলোচনা করি। আমি আজকে যা বলার বললাম, পরবর্তী দিন আবার বলবো। আরো কথোপকথন হলে আরো কিছু বেরিয়ে আসবে। বলুন আপনারা। শুভঙ্কর বাবু আছেন, সোমনাথ বাবু আছে, লোপামুদ্রা, সুরজিৎ দেবনাথ, বলুন। অরিজিৎ বাবু ভালো আছেন তো? প্রণাম নেবেন স্যার। আমারও প্রণাম নেবেন, বলুন। স্যার গুড কেমন ইভিনিং আছেন স্যার। স্যার? গুড ইভিনিং। গুড ইভিনিং। ভালো লাগছে। আচ্ছা, লোপামুদ্রা 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 সুরজিৎ দেবনাথ, সুরজিৎ বাবু হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বলেন কারেকশন স্যার। করেছেন, করেছেন, খুব ভালো, খুব ভালো। ওই বেশ। একজনকে দেখিয়েছিলাম, তিনি বললেন যে আমার নামে মানে সমস্যা আছে, অ্যাক্সিডেন্ট আছে, অ্যাক্সিডেন্ট অলরেডি হয়ে গেছে, একটা হাত নেই। তো এই সমস্যা, তো এজ জানেন 35, আর কর্ম বলতে স্যার কোনো কিছুই নেই বর্তমানে, আচ্ছা, বেকার ছোটখাটো। তো এর জন্য ওই নামটা উনি বললেন ওটা করতে, একটা মালা নিতে বলেছেন, তুলসীর মালা পড়েছে গলায়, ঠিক আছে। এই আপাতত রেমেডি করেছে। খুব ভালো, খুব ভালো। বিষয়টা হচ্ছে, একটা জিনিস জানবেন, যখন রেমেডি কথাটা এলো, রেমেডি মানে যে রিমেডিয়েট। একটা জিনিস জানবেন, একটা পরিষ্কার এবং স্পষ্ট কথা, ভগবান শ্রীকৃষ্ণের একটা কথা আছে, বলে কর্মাণে বাধিকা রাস্তে মা ফলে সুখদাচন। মানে তুমি কর্ম করে যাও, তুমি কর্ম করে যাও, ফলটা নির্ধারণ করব আমি। কি ফল? তুমি যেমনি কর্ম করবে তদনুরূপ ফল। একটা বাণী আছে জানেন, মানে তুই যা ধরিস করিস যা তুই, পাসও তেমনি তাহার ফল, এমন বিধান ভগবানের, আকাশে ওঠে সাগর জল। সাগরের জল শুকিয়ে আকাশে ওঠে, আবার সেখান থেকে বৃষ্টি হয়ে সাগরে নেমে আসে। এটা প্রক্রিয়া। বলছে আমরা যা করি, যা ধরি, তারই ফল পাই। এটাই ভগবানের বিধান। তো আমরা যখন যা কর্ম করি, সেই কর্মের ফল কিন্তু আমরা নিজেরাই পাই। রেমেডি মানে একটা স্পেসিফিক কর্ম, যে কর্মটা আমার পক্ষে উপযুক্ত, যে কর্মটা আমার পক্ষে সঠিক, যেটা করলে আমার সুফল প্রাপ্তির আশা আমি করতে পারি। যদিও ভগবান কৃষ্ণ আশা করতে বারণ করেছেন, কারণ আশা করার দরকার এই কারণে নেই, বিধির বিধান এমন, বিধির বিধান পালবে তুমি যতখানি ও যতটুকু, এটা ঠাকুর অনুকূল চন্দ্রের বলা। বিধির বিধান পালবে তুমি যতখানি ও যতটুকু, কেটে ছেটে ফল পাইবে তুমি ততখানি ও ততটুকু, এর বাইরে কিছু হবে না। আমরা যেখানে যে অবস্থায় আছি, আমরা যে অবস্থায় আছি, আমাদের নিজেদের প্রাপ্ত কর্মের ফলে আছি। আমরা যদি কর্ম করি, আমি কয়দিন আগে ওই যে নারায়ণ মূর্তি আছে না, সুধা মূর্তি আছে, আমি ওনাদের একটা ইন্টারভিউ কোথাও হয়েছিল, কোথায় ইউটিউবে না কোথায় পেলাম, দেখলাম, আমার দেখে খুব ভালো লাগলো এবং বুঝলাম যে কর্ম করেই কিন্তু ওনারা ফল অর্জন করেছেন। আজকে কর্ম করেই ফল অর্জন করেছেন। এবং নারায়ণ মূর্তি বলছেন, মানে ভাবতে পারবেন না, দ্য নলেজ ইজ পাওয়ার। জ্ঞানটাই তো বড় কথা। নারায়ণ মূর্তি বলছেন, আমাকে 500 টাকা দাও, আমি 3 বছরে সেই 500 টাকাকে 20,000 টাকা করে দেবো। 3 বছর না 2 বছরে বললেন। কেন না? করার আমার নলেজটা আছে। বলছে বেশি টাকা না, আমাকে 500 রুপিস দাও, আমি 20,000 টাকা না 2 লক্ষ টাকা একটা কিছু বললেন, আমি করে দেবো। বললাম তার সেটা করার জন্য আমার নলেজটা আছে। আমরা অনেকে ভাবি কি করব, কারণ আমরা জানি না কি করতে হবে, আর জানি না বলেই তো আমরা সমস্যা করি। ও নলেজ গেইন করতে হবে। মানুষ কিন্তু জ্যোতিষের কাছে সেই কারণেই আসে যে আমি দিগ্ভ্রান্ত হয়েছি। জ্যোতিষকে কিন্তু তার দিগদর্শন করাতে হবে। তার জন্য একটা জ্যোতিষ যিনি হবেন, তাকে যথার্থ পড়াশোনা করতে হবে। শুধুমাত্র সান মুন মার্স জুপিটার করে দিলে হবে না, আমাকে তাকে যথার্থ দিক নির্দেশ দিতে হবে, তাকে যথার্থ রাস্তা দেখিয়ে দিতে হবে। আর রেমেডি কিন্তু তাই। আমি রেমেডি কেন করাবো?
আমি আপনাদের একটা গল্প বলছি, শুনুন। আমি আপনাদেরকে বাদক প্রিন্সিপালটা শেখাবো। কেপিতে বাদক প্রিন্সিপাল ভীষণ অ্যাপ্লিকেবল। আমার কাছে একটা ক্লায়েন্ট এসেছিল, হ্যাঁ, বছর বছর কয়েক আগে, করোনার আগে, দিল্লি বেস্ট এক মহিলা, তিনি শিখ। তিনি কোনোভাবে তখন আমি তো বড় বড় হিন্দি বেস্ট কাজ করি, হিন্দি বলার কাজ করি, আমার ক্লায়েন্ট সবই অধিকারী। তো তিনি আমায় বলেন আমার মেয়ের বিয়ে হচ্ছে না। খুব চিন্তিত আমি। তা আমি বললাম মেয়ের চারটা পাঠান। চারটা দেখলাম। আমি চারটে দেখলাম যে যে কোনো কারণেই হোক তার বিবাহে বাদক হচ্ছে সপ্তম, 7th হাউস। মেয়ের বিয়ের বাদক হচ্ছে এই 4th হাউস। মেয়ের বিয়ের বাদক হচ্ছে 4th হাউস। 4th হাউস মানে মা। তা আমি দেখলাম এর তো বাধা এর মা। তা আমি তাকে বললাম দেখুন এই মেয়ের বিয়ে নিয়ে তো সবচেয়ে বেশি আপনি চিন্তা করেন। বলছে হ্যাঁ। কতদিন চিন্তা করছেন? বলছে 10 বছর ধরে আমি লেগে আছি, কিন্তু মেয়ের বিয়ে হচ্ছে না কিছুতেই। মেয়ের আর কেউ ভাবে না? বলছে আর কারো তো কোনো মাথা ব্যথাই নেই মেয়ের বিয়ে নিয়ে। আমি বুঝলাম যে ওনার এতটা বেশি মাথা ব্যথা, সেই জন্য আর কেউ মাথা লাগাচ্ছেন না। আমি বললাম একটা কাজ করুন আপনি। মেয়ে এমবিএ করে, ভালো চাকরি করে, বড় জায়গায় চাকরি করে। আমি বললাম আপনি একটা কাজ করুন, আপনি আপনার মেয়েকে 4th হাউস, বললাম বাদক হচ্ছে 4th হাউস। 4th হাউস হচ্ছে আমাদের গৃহ, 4th হাউস হচ্ছে মাতা। বললাম মেয়েকে না ঘরের বাইরে করে দিন। ঘরের বাইরে মানে মামার বাড়ি পাঠিয়ে দিন, মাসির বাড়ি পাঠিয়ে দিন। এবং মেয়ের বিয়ে সম্পর্কে আপনার যারা জ্যেষ্ঠজন আছে, আপনার তো নিশ্চয়ই দাদা বা আপনার স্বামী দাদা এরকম আছে। বলছে হ্যাঁ আমার দাদা আছে, এ আছে, সে আছে, সবাই আছে। বলছে দে আর অল এডুকেটেড, খুব ভালো হয়। আপনি একদম বিয়ে নিয়ে মাথা লাগাবেন না, আপনি মেয়ের বিয়ের কথা ভুলে যান। ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন মেয়ে যেন বিয়ে, তিনি যেন ঈশ্বর যেন করুণা করেন। গুরুদ্বারা গিয়ে প্রার্থনা করবেন, ওই করবেন সেই করবেন, আপনি ওই করেন। মেয়েকে আপনার থেকে দূরে পাঠিয়ে দিন। আর বলো তাহলে আমি আমার মেয়েকে অমৃতসরে ওখানে পাঠিয়ে দেবো এবং আমার দাদাদেরকে বলবো। আর ঠিক আছে ছেড়ে দিন। তো তাদের মেয়েকে তাদেরকে পাঠিয়ে দিল। তা সে মেয়ে সেখানে চলে গেল এবং উনি একদম বললেন আমি একদম বুকে পাথর চেপে আমি একদম সাইলেন্ট হয়ে যাবেন। এটাই রেমেডি আপনার। যদি করতে পারেন তাহলে আপনার মেয়ের বিয়ে হবে। 2 মাস 3 মাস পর তার দাদারা বা যারা আছে তারা সব দেখে টেকে নিয়ে ভালো বিয়ে করে, এবং আমি বলে দিয়েছিলাম মেয়ের বিয়েতে যাবেন না পর্যন্ত আপনি। মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর তারপরে যাবেন। খুব সুন্দর বিয়ে হয়ে গেল। ওই যে বাধক যে বাধা ছিল, সেই বাধাটাকে কি করা হলো? ডিসকার্ড করা হলো। দেখেন আমাদের যদি রাস্তার সামনে কোনো বড় একটা, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার রাস্তায় দেখলেন একটা বড় গাছ পড়েছে, সেই গাছ আপনার তোলার সামর্থ্য নেই, তা আপনি কি করবেন? দুটো রাস্তা, আদার আপনাকে ব্যাক আসতে হবে আর নাহলে বাইপাস করে যেতে হবে। যদি যেতেই হয় তাহলে বাইপাস করে যান। আমরা হচ্ছে বাইপাস করে যেতে হবে। বাধা যারা আছে বাইপাস করে যেতে হবে। এটা আপনাকে নিজেভাবে পরিকল্পনা করে স্থান কাল পাত্র। আর একটা কথা আপনাদের বলে দিচ্ছি, যারা জ্যোতিষ করতে এসেছেন, যারা জ্যোতিষ শিখতে এসেছেন, কোন জ্যোতিষ গ্রন্থ, কোন জ্যোতিষ যেখানেই যান, যত গ্রন্থ, সব গ্রন্থে দেখবেন সব কথার পর একটা কথা বড় বড় করে লেখা থাকে স্থান কাল পাত্র ভেদ। স্থান কাল পাত্র বিষয়টা কোথাও বোঝানো নেই, কেউ বোঝাতে পারবে না, আপনাকে বুঝতে হবে। এটা আপনার ইনটিউশন পাওয়ার, এটা আপনার নিজের মাইন্ড ফ্রিকোয়েন্সি, এটা আপনার হাতচস। স্থান কাল পাত্রটাই হচ্ছে শ্রেষ্ঠ কথা। তার কোনো শিক্ষা কোনো জ্যোতিষ গ্রন্থে দিতে পারবে না। এটা আপনাকে প্রকৃতি শেখাবে, প্রকৃতি সব শেখাবে, প্রকৃতি আমাদেরকে শেখায়। আমরা যে যেখানে আছি, আমরা যদি কোনো ট্র্যাকে ভুল চলি, প্রকৃতি আমাদেরকে হোঁচট খাইয়ে শেখায়। যেই হোক কারণে তার নলেজ এমন একটা জিনিস, প্রকৃতির সঙ্গে আমাদের একসঙ্গে মানে প্রকৃতির হয়ে থাকার মতো জন্য জ্ঞান চাই। তা জ্ঞানটাই অর্জন করবেন। কিন্তু এটা হলো রেমেডি। রেমেডি মানে এই নয় যে একটা ওই পড়িয়ে দেওয়া হোক, একটা ওই পড়িয়ে দেওয়া, একটা ওই পড়তে হবে, এরকম কিছু না। রত্ন ধারণ করিয়া মানুষকে যথেষ্ট ধারণ করানো যায় এবং তাতে খুব ভালো রোজগার হয়। আজকের তারিখে অ্যাস্ট্রোলজার যদি রত্ন না দেয় তাহলে খেতে পাবে না। আমি একদম স্পষ্ট কথা বলে দিচ্ছি, যদি কোনো অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করছে, তিনি যদি না রত্ন রেকমেন্ড করেন, তিনি খেতে পাবেন না। এবং এটা আমাকে শিখিয়েছিলেন, আমি জীবনে শেখার চেষ্টা করি। একজন খুব বড়, আমার একজন খুব পরিচিত, তিনি একজন রত্ন ব্যবসায়ী এবং যথেষ্ট বড় রত্ন ব্যবসায়ী। তার সঙ্গে আমার এখনো পরিচয় নেই। তিনি আমাকে একদিন বললেন আপনি অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করেন, জেমস সিলেকশন করেন? আমরা করি কম। বলছে জেমস সিলেকশন না করলে খেতে পাবেন না। আপনাকে ক্লায়েন্টরা এসে কত দেবে? 100 200 বেশি টাকা যদি আপনি চার্জ করেন,
অন্য লোকের গায়ে চলে যাবে, কারণ বাজারে দেখবেন ট্রেনে বাসে 50 টাকা 51 টাকার কত বিজ্ঞাপন দিয়ে ঘুরছে। মার্কেটটা এইরকমই। আপনাকে নামযশ তৈরি করার পর কিন্তু জেমস রেকমেন্ডেশন এমন একটা জিনিস, আপনার যতক্ষণ না এক্সপিরিয়েন্স গ্রো করছেন, আপনি যতক্ষণ না পড়াশোনা করে যথার্থ জ্ঞান অর্জন করছেন, আপনি জেমস রেকমেন্ড করতেই পারবেন না, কারণ এর কোনো রুল নেই, ওই স্থানকাল পাত্র। যাই হোক, পড়াশোনা করবেন, ভালো করে পড়াশোনা করবেন, ক্লাসগুলো ফলো করবেন, প্রতিদিন ক্লাসে আসবেন, প্রশ্ন উত্তর করবেন, রেকর্ডিংগুলো ভালো করে দেখে নেবেন। আর আমি প্রত্যেককে অনুরোধ করবো, পরের দিন সকালে কেউ একজন না রেকর্ডিংটার জন্য আমাকে আবার অন্য ব্যাচগুলো থাকে তো রেকর্ডিংটাকে রেডি ফেডি করে পাঠাতে হয়, তো যদি পারেন একবার নক করে দেবেন, রেকর্ডিংটা পাঠান, তাতে আমার সুবিধা হবে। এটা আপনাদেরই ভালোর জন্য বলছি। আমি একটু ভুলা লোক আছি, কোনো কিছু যদি ভুলে যাই আমাকে একবার গ্রুপে মেসেজ করে দেবেন যে এটা পাঠিয়ে দিন বা এরকম ব্যাপার, তাতে আমার মানে এতে আমার কোনো নেই, তাতে ভালোই হবে। এটা আমি আপনাদেরকে মানে প্রকাশ্যে খুলে বললাম। এবার আপনারা বলেন, আজকে আমি কিন্তু কোনো টপিকসে যাচ্ছি না, আমি পরের দিন একদম রাশির কারো কথা বলবো। স্যার, হ্যাঁ বলুন। আমার দুটো জিনিস জানার আছে একটু। হুম। নাম্বার এক, আমি এখন ছোটখাটো বাচ্চাদের টিউশন পড়াই। হুম। তো আমার এই রোজগারটা টিউশনের উপরে কি বাড়ানো যাবে, বা আপনি এই যে কাজটা করছেন সেই কাজের মধ্যে কি আমি আসতে পারবো? বুঝতে পারলাম না এই আপনার হলো কথা। আমার এক বলতে চাইছি, আমি এখন ছোটখাটো টিউশন পড়াই, মানে বাচ্চা পড়াই। সুরজিৎ বাবু একটা কথা বলছি, তো শুনুন রোজ শুনুন। হ্যাঁ স্যার। আমি এই ক্লাসে একটা প্রথম সবাইকে বলে দিচ্ছি, আমি কিন্তু কারো প্রেডিকশন করব না। আচ্ছা আচ্ছা। আমি কারো প্রেডিকশন করব না। আই এম নট হিয়ার টু প্রেডিক্ট ইউর চার্ট। আমি প্রেডিকশন শেখাতে বসেছি। আমি যা শিখিয়ে দেবো তার উপর নিজের প্রেডিকশন করবেন, আপনি নিজে দেখা শিখবেন। এটা বুঝতে পারলেন তো? আর আমি প্রত্যেকের চার্ট আপনাদের লাগাবো, সেই চার্টটা কিন্তু প্রেডিকশনের জন্য নয়, প্রেডিকশনই হবে, কিন্তু সেই চার্টটার প্রেডিকশন আপনারাই করবেন, আমি প্রেডিকশন শেখানোর জন্য চার্ট লাগাবো, এটা খেয়াল রাখবেন। আপনারা কেউ যেন প্রেডিকশন করবেন না আমার বিয়ে হবে কিনা, এসব এই করার জন্য আমি বসিনি, ঠিক আছে? আর এই করবো না, কারণ তাহলে আমার লক্ষ্যটা উল্টো যাবে। আমি আপনাদের শেখাতে বসেছি, আপনি প্রেডিকশন নিজে করবেন। আমি শিখিয়ে দেবো 24টা ক্লাসের পর আপনি নিজে প্রেডিকশন করবেন, আপনি পারবেন কি পারবেন না। যদি 24 ক্লাসের পর আপনি প্রেডিকশন করতে পারেন, তাহলে খুশি সব থেকে বেশি আমি হব, যে হ্যাঁ ঠিক আছে, আমি যা দিয়েছি আপনি গ্রহণ করতে পেরেছেন, ঠিক আছে? হ্যাঁ স্যার, মানে এটাই বলা ছিল যে আপনার কাছে শিখে তো নিজের এই হ্যাঁ লাইফটাকে নিজেই কি করবেন, চেঞ্জ একটু নিজেই আপনি করবেন, অনেক পারবেন, সব এটাই পারবেন, এটাই স্যার, পারবেন, কেন পারবেন না? ওটাই জানার কনফিডেন্ট ছিল স্যার। রাখবেন, সব পারবেন। বলুন, কে হাত তুলেছেন? বলুন শুভঙ্কর বাবু, স্যার শুভঙ্কর বলছি। বলুন। নমস্কার স্যার, বলছি যে একটা ব্যাপারে আমার একটু কিউরিওসিটি আছে। হ্যাঁ বলুন। মানে প্রায় বিভিন্ন জায়গায় পড়তে গিয়ে বা ঘাটাঘাটি করতে গিয়ে একটা জিনিস জেনেছি, অ্যাস্ট্রোলজির থ্রু দিয়ে আগের জন্মটাকেও প্রেডিক্ট করা যায়। নিশ্চিত মানে করা যায়। হ্যাঁ, সেই ব্যাপারটা যদি একটু এনলাইটেন করেন, মানে দেখুন সেই একটু ব্যাপারটা এই যদি কোর্সে বলেন কিন্তু সেটা। সাবজেক্ট নয়। একটা কথা শুনুন, আচ্ছা আচ্ছা একটা আচ্ছা একটা আচ্ছা, একটা আচ্ছা, বিষয়, আমি একটা বিষয়টা বলছি। ব্যাপারটা হচ্ছে এবিসিডি শিখতে বসে আমরা ভয়েস ন্যারেশন করতে পারবো না। এবিসিডি শিখতে বসে ভয়েস ন্যারেশন করতে পারবো না। আগে এবিসিডি শিখুন, তারপরে এ অ্যান্ড ডি শিখুন, তারপরে অ্যান্ড ব্যাট ক্যাট শিখুন, তারপরে স্টেপ বাই স্টেপ তারপরে সেন্টেন্স লেখা শিখুন, তারপরে ভার্ব টার্ব শিখুন, তারপরে তো এগুলো তো কঠিন বিষয় চলে। ব্যাপারটা কি জানেন তো, একটা খুব সত্যি কথা বলছি, পেলে মারাদোনা খুব ভালো খেলে, জিদান খুব ভালো খেলে, আমাদের কলকাতা মাঠে আমরাও প্র্যাকটিস করতে যাই, খেলাধুলা করেছি। আমি ছোটবেলায় ফুটবল আমরাও খেলেছি, বা আপনারাও খেলেছেন জানেন। কিন্তু আমরা খেলতে খেলতে একটা জিনিস বুঝেছি, যে ওরা যেন ঐশ্বরীয় ক্ষমতা, কারণ আমরাও তো বল রিসিভ করেছি, শট মেরেছি, ওই ছুটেছি, তা ওরা কিরকম ভাবে চুম্বকের মতো দৌড়াচ্ছে, তার কারণ ওরা অনুশীলন করেছে, তবে কৌশলটা অর্জন করেছে। আমরা জ্যোতিষে যা কিছু জানতে চাই সব জানতে পারবো, তার জন্য অনুশীলন করতে হবে। এটা সমুদ্রে নেমেছেন আপনারা, এবং আমি আপনাদেরকে, আমি কেন, যে কেউ সমুদ্রে সাঁতার শেখাবো না, মানে নিয়ে সাঁতার কাটাবো না, আমি ডুব দিতেও শেখাবো না, আমি জলে ফেলে দেবো ঠেলে, আর দিয়ে একটু কায়দাটা শিখে দেবো, যে এইভাবে আপনি ওই কায়দাটা শিখে গিয়ে আপনি এবার জল খেতে খেতে, জল ঘিরতে সাঁতার কাটতে কাটতে ইংলিশ চ্যানেল পার করে ফেলবেন, যদি আপনি পারেন। চ্যানেল আপনাকে পার করতে হবে। ও যা প্রশ্ন আপনার মনে আছে, হোয়াই উই আর হিয়ার, আমরা রিসার্চ করতে এসেছি, যা জানি না তাই জানতে এসেছি। আপনারা এখানে যারা উপস্থিত আছেন একটা জিনিস জেনে রাখবেন,
জ্যোতিষের কোনো শুরু শেষ বলে কিছু নাই, আর জ্যোতিষের যে কমপ্লিট হয়ে গেছে তাও নয়, এটা ক্রমশ বাড়তে থাকবে। আজকে শুভঙ্কর বাবু, দিস ইজ দ্য সায়েন্স অফ অবজারভেশন। আপনি একটা কোনো অবজারভেশন শুরু করলেন, সেই অবজারভেশনটা করতে 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 10 বছর 20 বছর 15 বছর করার পর আপনি যখন দেখলেন দিস ইজ দ্য রুল, আপনি সেই থিওরি দিলেন সেই অবজারভেশনে, লোক বলবে যে সরকার থিওরি। হতেই পারে। একটা অবজারভেশন আছে, মিশরে প্রাচীন সভ্যতা হচ্ছে নীলনদ মেসোপটেমিয়া সভ্যতা। ওখানকার লোকেরা হাজার হাজার বছর আগে থেকে মিশরের কারণ ওদের খাওয়া ঘুমানো সব জীবন জীবিকা সব নীলনদ ছিল। তা নীলনদের জলের যে স্তর এবং ওই তিথি নক্ষত্র ভেদে কোনো একটা পার্টিকুলার দিনে পার্টিকুলার সময়ের জলের যে লেভেল, সেই লেভেলের উপর একটা প্রেডিকশন আছে ওদের ওখানে। এবং এটা এক বছর নয়, হাজার হাজার বছর ধরে প্রেডিকশন হয়েছে। এবং সেই প্রেডিকশন করার পর প্রেডিকশনে আছে এই যে স্পেসিফিক কোনো একটা দিনে নীল নদের জলের স্তর যে লেভেল রিচ করে তাই ঘটনা ঘটবে। হয়তো দেখা গেল অমুক বছরের অমুক মাসে অমুক সময়ে অমুক নক্ষত্রে অমুক তিথিতে নীল নদের জলের রজ এখানে যদি ছোঁয় তাহলে রাজার হত্যা হবে। তো সেদিন যদি নীল নদের জল তো রাজার খুন হবে। যেমন ধরুন আপনারা দেখবেন ওই যে সমস্ত জ্যোতিষ গ্রন্থগুলো খুলবেন, অষ্টমে রবি থাকলে দেখবেন এই হয় লেখা আছে। কেন না, বহু ঋষিরা অনেক চার্টে দেখেছেন যে যার যার অষ্টমে রবি তার এই গল্পগুলো ঘটে জীবনে। আমি কি বললাম, দিস ইজ দ্য সায়েন্স অফ অবজারভেশন। প্রাচীন ঋষিরা তাদের আশ্রমে বসে রাজা মহারাজা সৈন্য সামন্ত যারা ছিল তাদের সব ওই চার্ট মানে তার কাছে যে তথ্য ছিল সেগুলোর উপর অবজার্ভ করতেন। আচ্ছা এই রাজার এই সময় এই হয়েছে। ওই অবজারভেশন সায়েন্সটাই পরবর্তীকালে আস্তে আস্তে ক্রমশ লিপিবদ্ধ হয়ে নথিবদ্ধ হয়ে বিরাট আকার ধারণ করেছে। আমাদের কাছে হিউজ ডাটা এসে গেছে, আমরা নতুন করে ভাবতে পারি, আবার যা দেখা হয়নি কে তাও দেখতে পারি, কারণ আমরা তো খুঁড়তে এসেছি। সবাই খুঁড়েছে, আমিও খুঁড়বো। খুঁড়তে খুঁড়তে আমিও কি দেখবো তার কোনো ঠিক আছে নাকি? কিছু পাবো। তাই খোঁড়া শুরু করে রাখেন। আর এখন একটা কথা বলছি, প্রিলিমিনারি লেভেলে যে কঠিন কঠিন প্রশ্নগুলো মাথায় এসছে এগুলো একটু মাথার বাইরে রাখেন, স্টেপ বাই স্টেপ যান, দেখবেন একটা সময় প্রশ্নের উত্তর আপনি নিজেই খুঁজে পাচ্ছেন। দেখেন জ্যোতিষ গ্রন্থ অনেক বই আছে, আমরা অনেক বই খুঁজে পড়লে যদি আপনি পড়লেন আপনি বুঝতেই পারবেন না কি লেখা আছে, কিন্তু যখন আইডিয়াটা এসে যাবে পড়তে শুরু করুন সব বুঝতে পারবেন। ঠিক আছে? তাই বিষয়টাকে সহজ করে ভাববেন, স্টেপ বাই স্টেপ যাবেন, কঠিন করবেন না। কঠিন করলে নিজেরাই মানে কঠিন জায়গায় চলে যাবেন। খুব সহজভাবে নেবেন, খুব সহজভাবে বুঝবেন, খুব সহজভাবে ভাববেন, দেখবেন অনেক এগিয়ে যাবেন। ঠিক আছে? আর কেউ কিছু বলবেন? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন নাই? আপাতত নেই স্যার। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা নেক্সট দিন দেখা হবে আবার। আর একটা এই কথা প্রসঙ্গক্রমে বলে রাখি, এখন এমন একটা সিচুয়েশন চলছে, আমি তো গ্রামের দিকে থাকি, আপনারাও এখন কাল বৈশাখীর সময় আমাদের এখানে না ঝড় হয়ে গেলে একটা ঝামেলা হয়ে যায়। আমার হাই স্পিড ইন্টারনেট, যদিও ঝড় বিদ্যুৎ চমকাতে শুরু করলে ওরা কি করে ইন্টারনেটটাকে অফ করে দেয়, আর অনেক সময় ইলেকট্রিকেরও ঝামেলা হয়ে যায়। এটা প্রায় কয়েকটা ক্লাসে ঘটে গেছে, আমার খুব সমস্যা হয়ে গেছে এটা। এই কয়েকটা দিন থাকে। তো দেখো আমাদের রেগুলারই ক্লাস হবে, মাঝে মধ্যে ধরুন কোনোদিন যদি আমাদের ক্লাসের দিন এমন ঘটনা ঘটে যায় তখন আমি আবার অসহায় হয়ে যাব, আমি জানিয়ে দেবো আপনাদেরকে। আর ঠিক আছে, নেক্সটে আবার দেখা হবে, আমরা নেক্সটে রাশির কারো কথা নিয়ে আলোচনা করব, আর আমি পিডিএফগুলো আপনাদেরকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন স্যার, প্রণাম নেবেন। সবাইকে প্রণাম। ঠিক আছে, আজকে তাহলে এখানেই শেষ করি। স্যার গুড নাইট স্যার। সবাই আমার প্রণাম নেবেন স্যার। গুড নাইট স্যার। প্রণাম।